গুড আফটারনুন। আজকে ডিওটিটি সেকেন্ড ইয়ার পেপার 2 এর ইসিজি মনিটরিং। আজকের টপিকস হচ্ছে ইসিজি মনিটরিং। প্রথমে আমরা জানবো যে ইসিজি কাকে বলে। যদিও এই ইসিজি মনিটরিং খুব কমপ্লিকেটেড একটা বিষয়, তাই যতটা চেষ্টা করব সহজ করে বোঝানো। হ্যাঁ, আজকে একটু জিনিসটা বোঝার বিষয় আছে, মুখস্থ করা কম আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা জানবো যে ইসিজি কাকে বলে। ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। হ্যাঁ, যে এটা নর্মালি ইসিজি হচ্ছে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে ইলেকট্রিক্যাল যে ইম্পালস হার্ট থেকে জেনারেটেড হয়, বা হার্টের কন্ট্রাক্টিভিটি মানে হার্ট যে সংকোচন হয় এবং প্রসারণ হয়, এইগুলো ইলেকট্রিক ইম্পালসকে একটা মেশিনের সাহায্যে রেকর্ড করে সেটা গ্রাফে যদি আঁকা হয় তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি বলবো, ঠিক আছে। মানে হার্টের যে ইলেকট্রিক্যাল ইম্পালস, তার যে অ্যাক্টিভিটি, ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে হার্ট যে সংকোচন এবং প্রসারণ করছে, সেই পুরোটাকে আমরা রেকর্ডিং করার জন্য যে পদ্ধতি সেটাকে আমরা বলছি ইলেকট্রোকার্ডিওগ্রাম। আর যার উপরে অর্থাৎ যে পেপার, একটা গ্রাফ পেপারের উপরে এইটা নেওয়া হয় বা এই রেখাটা আসে, সেটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ। হ্যাঁ, সেই পেপারটাকে এবার প্রথমে আমরা একটু জানবো যে হার্টের ইলেকট্রিভিটি বা ইলেকট্রিক ইম্পালসটা কীভাবে হয়, যেটার মাধ্যমে হার্ট সংকোচন এবং প্রসারণ হয়। যদি আমরা এটাকে একটা হার্ট ধরে নিই, এই হার্টের এইটা যদি আমরা প্রস্তুচ্ছেদ করি তাহলে এই ধরনের একটা চিত্র পাওয়া যায়। মানে হার্টকে যদি এটা যদি হার্ট হয় তাকে যদি আমরা এরকম মাঝামাঝি বরাবর কেটে দিলে হার্টের ভিতরে আমরা যে জিনিসগুলো দেখতে পারবো, এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দ, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দ, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল মানে হচ্ছে ডান নিলয়, আর হচ্ছে লেফট ভেন্ট্রিকেল এটা হচ্ছে বাম নিলয়। এই রাইট অ্যাট্রিয়াম অথবা ডান অলিন্দ ঠিক যেখান দিয়ে আমাদের অ্যাওর্টা মিনস হচ্ছে মহাধমনী যেখান দিয়ে বেরিয়েছে তার ঠিক গোড়াটায় যেখান থেকে শুরু হয়েছে মহাধমনী, সেই জায়গাটায় একটা নোড থাকে, সেটাকে বলা হয় এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। মেনলি যে ইম্পালসটা জেনারেট করে বা ইলেকট্রিক কারেন্টটা হার্টের মধ্যে জেনারেট করছে, সেটা মেনলি এখান থেকেই উৎপন্ন হয়, এসএ নোড থেকে, সাইনো অ্যাট্রিয়াল নোড বলা হয়। এটাকে সাধারণত আমরা হার্টের পেসমেকারও বলে থাকি, ঠিক আছে। এখান থেকে ইম্পালস জেনারেট হয়, এইটা অ্যাট্রিয়াম, দুদিকে যে আমাদের অ্যাট্রিয়াম আছে বা অলিন্দ আছে সেদিকে কারেন্টটা প্রবাহিত হয়ে আমাদের অলিন্দটাকে সংকুচিত করে অথবা প্রসারিত করে। এবার এই এসএ নোড থেকে কারেন্ট যখন এইরকম পর্যায়ে আসলো, মানে এটা হচ্ছে সেপ্টাম বলে এটাকে, অ্যাট্রিয়াল সেপ্টাম অর্থাৎ দুটো অলিন্দের মাঝখানের যে পর্দা বা অংশ আছে সেটাকে আমরা অ্যাট্রিয়াল সেপ্টাম বলি। তার ঠিক পাশে এরকম জায়গায় আছে হচ্ছে এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এই এসএ নোড থেকে কারেন্ট উৎপন্ন হয়ে এভি নোডে আসলো। এভি নোড থেকে কারেন্টটা পাস হয়ে এইখানে একটা তন্তুর ভিতর দিয়ে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম, মানে দুটো ভেন্ট্রিকেল, আমাদের রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল দুটোর মাঝখানের যে অংশ, তার মধ্য দিয়ে বান্ডিল অফ হিচ থাকে, এটাকে বলা হয় বান্ডিল অফ হিচ। এর মধ্য দিয়ে কারেন্টটা প্রবাহিত হয়ে দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে লেফট বান্ডিল পাঞ্চ, একটা হচ্ছে রাইট বান্ডিল পাঞ্চ। এই যে লাল রঙের যে রেখাগুলো আছে এটা হচ্ছে লেফট বান্ডিল পাঞ্চ, এটা হচ্ছে রাইট বান্ডিল পাঞ্চ। এই দুটো বান্ডিল পাঞ্চের মধ্যে দিয়ে গিয়ে লাস্টে আলটিমেটলি এরকম অনেক পার্কিঞ্জি ফাইবার বলে অনেক ফাইবার থাকে, তার মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত হয়ে আমাদের এই যে ভেন্ট্রিকেলের যে মাসেল আছে বা মায়োকার্ডিয়াম আছে, হ্যাঁ, সেগুলোকে সংকুচিত অথবা প্রসারিত করে। তখন আমাদের এই নিলয়গুলো সংকুচিত হয় এবং সেটা দিয়ে ব্লাড তখন প্রবাহিত হয়। তাহলে এই হার্টের সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে এই এসএ নোড এবং এভি নোড এবং লেফট বান্ডিল পাঞ্চ, রাইট বান্ডিল পাঞ্চ, বান্ডিল অফ হিচ এবং পার্কিঞ্জি ফাইবার্স, এইগুলো সমস্ত কিছু কাজ করে। এই কাজগুলো মাধ্যমে আমাদের হার্টের সংকোচন এবং প্রসারণ হয় বা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয় হার্টে। তাহলে এটা বোঝা গেল যে হার্টে কীভাবে আমাদের ইলেকট্রিক ইম্পালস ক্রিয়েট হয় এবং তার মাধ্যমে কী করে সংকোচন প্রসারণ হয়। এবার আসছি, এই ইসিজি হচ্ছে কম্পোনেন্ট, অর্থাৎ ইসিজির মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখে আমরা ইসিজির অ্যাবনর্মালিটি অর্থাৎ হার্টের এই ছন্দ বা এই কন্ট্রাক্টিভিটি বা রিল্যাক্সেশনের মধ্যে কোনো যদি অ্যাবনর্মালিটি হয় তাহলে আমরা এই ইসিজি থেকে ডিনোট করতে পারি বা ইসিজি থেকে ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, নর্মাল ইসিজিতে নর্মালি যে জিনিসগুলো থাকে সেগুলো একটু বলি। ইসিজির মধ্যে কী কী কম্পোনেন্ট থাকে।
প্রথমত ইসিজি দেখতে, নর্মাল ইসিজি দেখতে এরকম হয়, অর্থাৎ এরকম একটা রেখা হয়। এটা একটা গ্রাফ পেপারের মধ্যে থাকে, এটা একটা গ্রাফ পেপারের মধ্যে অসংখ্য ছোট ছোট এবং বড় বড় ঘর কাটা থাকে, চৌকো চৌকো ঘর থাকে, তার মধ্যে দিয়ে এই রেখাটা এরকম করে প্রবাহিত হয়। ঠিক আছে, এটাই আমরা ইসিজি ডিনোট করি। তো ইসিজির মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ কি না, পি ওয়েভ হচ্ছে এই যে আমাদের অ্যাট্রিয়াল বা অলিন্দ আছে তার যে সংকোচন, যখন সংকোচন হয় তখন এই পি ওয়েভটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এই সংকোচনটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন। হ্যাঁ, এই সংকোচন যখন হচ্ছে তখন পি ওয়েভ উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা পি ওয়েভ বলি। তারপরে যখন এই অ্যাট্রিয়ালটা ডিপোলারাইজ হচ্ছে, মানে যখন একটু রিল্যাক্সের দিকে যাচ্ছে এবং এই নিরয় দুটো যখন সংকুচিত হতে যাচ্ছে, ঠিক সেই সময় উৎপন্ন হয় কিউ ওয়েভ। তারপরে যখন নিরয় দুটো সংকুচন হচ্ছে বা ডিপোলারাইজ হচ্ছে তখন উৎপন্ন হয় আর। আবার যখন এই নিরয় দুটো প্রসারিত হচ্ছে বা ডিপোলারাইজেশন হচ্ছে তখন তৈরি হচ্ছে এস, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স বলা হয়, কিউআরএস কমপ্লেক্স। এই কিউআরএস কমপ্লেক্সের মাধ্যমে আমরা এই নিরয়ের সংকোচন এবং প্রসারণটা সঠিক হচ্ছে কিনা বা জানতে পারি। ঠিক আছে, তারপরে যখন আবার এই ভেন্ট্রিকুলার পুরোপুরি রিল্যাক্স হয়ে যাচ্ছে, দিয়ে আবার যখন পরের বিটের জন্য রেডি হচ্ছে তখন এই রিল্যাক্সেশনের সময় তৈরি হচ্ছে টি ওয়েভ। ঠিক আছে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের সময় টি ওয়েভ উৎপন্ন হচ্ছে। আর এই কিউ ওয়েভটা হচ্ছে এই পার্কিনজি ফাইবার যখন আমাদের রিপোলারাইজেশন হয় বা রিল্যাক্স হয় তখন এই কিউ ওয়েভটা তৈরি হয়। কিউ ওয়েভটা সাধারণত আমাদের দেখা যায় না, সাধারণত অ্যাবনর্মালিটি দেখা দিলে তখনই আমরা এই কিউ ওয়েভটা দেখতে পাই। নর্মাল ইসিজিতে সাধারণত কিউ ওয়েভটা দেখা যায় না। তাহলে মোটামুটি ইসিজিতে এইগুলো হচ্ছে পি ওয়েভ দেখা যাচ্ছে যখন আর্টিরিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে। আচ্ছা, কিউআরএস কমপ্লেক্স দেখা যাচ্ছে যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে। টি ওয়েভ দেখা যাচ্ছে যখন ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হচ্ছে। অ্যান্ড কিউ ওয়েভ হচ্ছে পার্কিনজি ফাইবার যখন রিপোলারাইজেশন হচ্ছে। ঠিক আছে, এবার এই পি ওয়েভ আর এই আর ওয়েভ, এই দুটোর মাঝখানের যে সময় বা যে দূরত্ব, এটাকে আমরা বলছি পি আর ইন্টারভেল। ঠিক আছে, আর এই এস ওয়েভ এবং টি ওয়েভের মধ্যে যে ডিস্টেন্স বা যে সময়টা সেটাকে আমরা বলছি এসটি সেগমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে পি আর ইন্টারভেল, এটা হচ্ছে এসটি সেগমেন্ট। হ্যাঁ, এগুলো থাকে ইসিজির মধ্যে। এরপরে আসছি ইলেকট্রোকার্ডিওগ্রাফটা সম্বন্ধে একটু জেনে নিই, অর্থাৎ যে পেপারের উপরে আমাদের ইসিজিটা নেওয়া হয় বা ইসিজিটা রেকর্ড করা হয় সেই পেপারটা সম্বন্ধে একটু জেনে নিই। এটা কিছু না একটা সরু এরকম পেপার হয়, অথবা অনেক বেশি চওড়া পেপারও হয়ে থাকে, কিন্তু ওই পেপারের মধ্যে অনেক ছোট ছোট এরকম ঘর কাটা থাকে, এরকম ছোট ঘর থাকে, আবার এরকম 1 2 3 4 5 এরকম 5টা ঘর নিয়ে আবার একটা বড় ঘর তৈরি হয়। ঠিক আছে, একটা ঘর বেশি হয়ে গেছে, এরকম 5টা ঘর নিয়ে একটা বড় স্কোয়ার হয়। এই প্রত্যেকটা ঘরে যদি আমি এটাকে একটা এক্স ওয়াই এক্সিস এবং এটা এক্স এক্সিস, মানে এগুলো প্লেনের উপর আমরা ফেলি, অর্থাৎ একটা অক্ষ বরাবর যদি আমরা ফেলি তাহলে এই এক্স অক্ষ বরাবরটাকে আমরা সময় হিসাবে ডিনোট করি, আর এই ওয়াই অক্ষটাকে আমরা অ্যামপ্লিটিউড অথবা কারেন্টের অক্ষ হিসাবে আমরা ধরি। ঠিক আছে, এটাকে মিলি ভোল্ট হিসেবে চিহ্নিত করা হয় এই ওয়াই অক্ষ বরাবরটাকে। আর এই এক্স অক্ষ বরাবরটাকে টাইম অর্থাৎ সেকেন্ডে আমরা ডিনোট করি। এবার এই ছোট ছোট প্রত্যেকটা ঘর, এগুলো প্রত্যেকটা 1 মিলিমিটার অর্থাৎ দৈর্ঘ্যে 1 মিলিমিটার এবং প্রস্থেও 1 মিলিমিটার হয়। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে 1 মিলিমিটার হয় এবং এই 1 2 3 4 5 এই 5টা ঘর মিলে হয় 5 মিলিমিটার। এবার যেহেতু এই এক্স অক্ষ বরাবর আমাদের টাইম অর্থাৎ সেকেন্ডকে আমরা ডিনোট করি, তাই প্রত্যেকটাই ছোট ঘরের কারেন্ট সমান হচ্ছে 0.04 সেকেন্ড। হ্যাঁ, অতএব 1 2 3 4 5 এই 5টা ছোট ঘর মিলে যখন একটা বড় ঘর তৈরি হচ্ছে, এই বড় ঘরের কারেন্ট হচ্ছে 0.04 গুণিত 5 সমান হচ্ছে 0.2 সেকেন্ড, অর্থাৎ একটা বড় ঘরের কারেন্ট হচ্ছে 0.2 সেকেন্ড। ঠিক সেরকম যদি আমরা ওয়াই এক্সিস বরাবর দেখি তাহলে এই প্রত্যেক ছোট ঘরের এইদিকে যেটা সময় আমরা দেখেছিলাম সেটা হচ্ছে 0.2 সেকেন্ড। আর যদি আমরা এদিকটা কারেন্টের ফ্লোটা ধরি তাহলে এই প্রত্যেকটা ছোট ঘর সমান হচ্ছে 0.1 মিলিভোল্ট কারেন্ট হয়। অতএব 5টা ঘর সমান, অর্থাৎ একটা বড় ঘর সমান 0.5 মিলিভোল্ট কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফ পেপার।
আর নর্মালি মেশিনের মধ্যে এই পেপারটা যখন বেরোতে থাকে তার স্পিড থাকে 25 মিলিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে 20 স্পিড হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড। এই গতিবেগে পেপারটা মেশিন থেকে বেরোতে থাকে বা এর উপরে ইসিজিটা নেওয়া হয়। আচ্ছা, এবার আসছি ইসিজি লিড। আমাদের এই ইসিজি মনিটরিংয়ের জন্য আমাদের পেশেন্টের গায়ে ইসিজি লিড লাগাতে হয়। সেটা 12টা লিডের ইসিজি নর্মালি হয়ে থাকে। আমাদের ওটিতে 12টা লিডের ইসিজি প্রয়োজন হয় না। ওটিতে সাধারণত 3 থেকে 5টি লিড পেশেন্টের গায়ে লাগানো হয়। হ্যাঁ, এবার যেটা সিলেক্ট করা হয় সেটা আমরা ওটি মনিটরে বা কার্ডিয়াক মনিটরে আমরা দেখতে পারি। সাধারণত আইসিইউ বা ওয়ার্ডগুলোতে, হ্যাঁ, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে সাধারণত 12টা লিডের ইসিজি করার প্রয়োজন হয়ে পড়ে। আচ্ছা, এই 12টা লিড কী কী সেটা প্রথমে জানবো। প্রথমে হচ্ছে লিড 1, 2, 3, এই যে 3টে লিড, এই 3টে লিডকে বলা হয় বাইপোলার লিম্ব লিড। অর্থাৎ বাইপোলার মিনস এটা হচ্ছে দুটো পোল আছে, মানে কারেন্ট দুটো পোল থেকে আসে। কারেন্ট সাধারণত এক নেগেটিভ পোল থেকে পজিটিভ পোলের দিকে কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ যেদিকে আমার কারেন্টের নেগেটিভ পোল আছে বা নেগেটিভ মেরু আছে, সেদিক থেকে যেদিকে আমাদের ধনাত্মক অর্থাৎ পজিটিভ মেরু আছে সেই দিকে কারেন্ট সবসময় প্রবাহিত হয়। তাই লিড 1 যখন করবো, এটা হচ্ছে বাইপোলার লিড 1, 2 এবং 3 হচ্ছে বাইপোলার লিম্ব লিড। লিম্ব লিড কেন বলছি, কারণ এগুলো আমাদের হাতে অথবা পায়ের মধ্যে লাগানো হয়, সেই জন্য এগুলোকে আমরা লিম্ব লিড বলছি। আর বাইপোলার বলছি যেহেতু এগুলোতে প্রত্যেকটা দুটো করে পোল আছে, অর্থাৎ একটা মাইনাস অর্থাৎ নেগেটিভ পোল আর একটা হচ্ছে পজিটিভ পোল অর্থাৎ প্লাস পোল। এরপর আসছি এভিআর, এভিএল, এভিএল। এইগুলোকে বলবো এগুলোও লিম্ব লিড, কিন্তু এগুলো অগমেন্টেড লিম্ব লিড। অগমেন্টেড কেন বলছি, কারণ এগুলো অ্যাকচুয়ালি আমরা এগুলোকে দেখতে পাই না বা এগুলোকে ঠিক মানে প্রকৃতপক্ষে এগুলো থাকে না, এগুলো জাস্ট ইমাজিন হয়। কারণ এই দুটো পোলের জন্য একটা ভেক্টর সৃষ্টি হয়, সেইটাকে আমরা এই এভিআর, এভিএল বা এভিএফ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, প্রত্যেকটা এই যে 1, 2, 3 এই যে 3টে লিড আছে বাইপোলার লিড, এই বাইপোলার লিডের পরিপ্রেক্ষিতে এই 3টে অগমেন্টেড এভিআর, এভিএল, এভিএফ লিড উৎপন্ন হয়, যেটা ইমাজিনারি কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, এগুলোকে ইউনিপোলার লিম্ব লিড বলা হচ্ছে, কারণ এগুলোতে একটি মাত্র পোল আছে। হ্যাঁ, হয় নেগেটিভ পোল অথবা পজিটিভ পোল অথবা পজিটিভ নেগেটিভ পোল এরকমভাবে থাকে। ঠিক আছে, কারণ এগুলোতে কখনো দুটো পোল থাকে না, তাই এটা ইউনিপোলার লিম্ব লিড বলা হচ্ছে, এভিআর, এভিএল, এভিএফ। আর যেটা থাকে হচ্ছে চেস্ট লিড। চেস্ট লিডগুলো ইউনিপোলার লিড হয়, কারণ এগুলোতে একটাই পোল থাকে, সেটা হচ্ছে V1 থেকে V6, অর্থাৎ V1, V2, V3, V4, V5 আর V6। এই 6টা হচ্ছে ইউনিপোলার চেস্ট লিড। এরপরে আসছি আমরা লিডগুলো কোথায় লাগাবো। চেস্ট লিড এবং আমাদের যে লিম্ব লিডগুলো আছে এগুলো আমরা কোনটা কখন কোথায় লাগাবো। প্রথমে আসছি লিড 1। এইটা যদি আমরা একটা মানুষের চেস্ট ধরে নিই, তাহলে এর মধ্যে হার্ট আছে। হার্টটা নর্মালি আমাদের বাঁ দিক ঘেঁষে আছে। হ্যাঁ, রাইট দিকে সাধারণত হার্টটা থাকে না। এই মাঝখান থেকে বেশিরভাগ হার্টের পোর্শনটাই আমাদের নর্মাল হার্টের পোর্শনটা বাঁ দিকে থাকে, তাই এটা মেনলি আমাদের বাঁ দিকেই প্রবাহিত হয় কারেন্টটা বেশি। তাই যখন আমরা লিড 1 অর্থাৎ লিড 1 যেটা আমরা বলছি, সেটা কারেন্ট সবসময় এই ডান দিক থেকে বাঁ দিকের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ মাইনাস পোল থেকে বা মাইনাস মেরু থেকে পজিটিভ পোলের দিকে লিড 1টা প্রবাহিত হয়। ঠিক আছে, আর লিড 2 প্রবাহিত হয় বা এই রাইট আর্ম থেকে, মানে রাইট সাইডের যে আর্ম থেকে লেফট ফুটের দিকে, বাঁ পায়ের দিকে, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে লিড 2। আর লিড 3 যেটা আছে সেটা হচ্ছে লেফট আর্ম থেকে লেফট ফুটের দিকে, এটা মাইনাস এটা প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে লিড 3, এটা লিড 3। আর যেটা অগমেন্টেড লিম্ব লিড যেটা বললাম এভিআর, এভিএল এবং এভিএল, তাই এই যে এর 1 এবং 2 এর পরিপ্রেক্ষিতে একটা অগমেন্টেড লিড উৎপন্ন হয়, এটা হচ্ছে এভিআর। হ্যাঁ, এটা নেগেটিভ পোল হয়, এর যে ইউনিপোলারটা হয় সেটা হচ্ছে নেগেটিভ, তাই এইদিকে কারেন্ট প্রবাহিত হয় না। অর্থাৎ এদিকে যখন আমরা ইসিজি দেখতে পাই এভিআরে, সবসময় সেটা নেগেটিভ দিকে থাকে, মানে নিচের দিকে গ্রাফটা থাকে, উপরের দিকে হয় না। ঠিক আছে, যেহেতু এটা নেগেটিভ পোল। আর
এই এভিএল যেটা সেটার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে, সেই জন্য এর যে ডিফ্লেকশনগুলো হয় অর্থাৎ ইসিজির যে কার্ভগুলো হয় সেগুলো খুব বড় কার্ভ হয় না, কারণ যেহেতু পজিটিভও আছে তাই নেগেটিভও আছে, তাই এটা কিছুটা কম হয়, দুটো একটা বাড়াচ্ছে একটা কমাচ্ছে, ফলে বেশি বড় হয় না। আর যেটা পজিটিভ পোল মানে এভিএফ যেটা পায়ের দিকে যাচ্ছে সেই পোলটা দুটোই পজিটিভ হওয়ার জন্য এইটাতে কারেন্ট সব থেকে বেশি প্রবাহিত হয়, তার এর যে আর ওয়েভগুলো হয় মানে এই আর ওয়েভটা সেটা অনেকটা বড় হয়। ঠিক আছে, তাহলে এই হলো লিডের কারেন্টের ফ্লোটা। এবার আমরা কোথায় কোথায় লিডগুলো লাগাবো। লিডগুলো হচ্ছে লিড 1 যেটা হয় সেটা সমস্ত রাইট আর্ম থেকে লেফট আর্মের দিকে যায়। লিড 2 হচ্ছে রাইট আর্ম থেকে লেফট লেগের দিকে যাচ্ছে। আর লিড 3 হচ্ছে লেফট আর্ম থেকে লেফট লেগের দিকে, এগুলো বললাম। আর এরপরে যে চেস্ট প্লেটগুলো আছে V1 থেকে V6 সেইগুলো কোথায় কোথায় ইউজ করা হয়। V1 যে চেস্ট প্লেটটা সেটা নর্মালি আমাদের রাইট সাইডের প্যারাস্টার্নাল বর্ডার অর্থাৎ এই যে স্টারনাম আছে স্টারনামের ঠিক পাশেই এরকম জায়গায় অর্থাৎ নিপিল যে লাইনে আছে সেই লাইন বরাবর প্যারাস্টার্নাল মানে স্টার্নাল ঠিক পাশেই ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, ডান দিকে ফোর্থ ইন্টারকস্টাল স্পেস ইন প্যারাস্টার্নাল বর্ডারে মাঝখানে অর্থাৎ দুটো রিবের যে মাঝখানে যে মাসেল আছে সেইখানে লাগানো হয় V1। V2টা ঠিক এর অপোজিট সাইডে অর্থাৎ লেফট সাইডে প্যারাস্টার্নাল বর্ডারে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে V2টা লাগানো হয়। আচ্ছা, V3টা পরে বলছি। V4টা কোথায় লাগানো হয় না, V4টা লাগা হয় ঠিক ফিফথ ইন্টারকস্টাল স্পেস অর্থাৎ ঠিক নিচের ইন্টারকস্টাল স্পেসটা লেফট সাইডে এবং মিড ক্ল্যাভিকুলার লাইন আমাদের যে ক্ল্যাভিকেল আছে তার ঠিক মাঝখান দিয়ে যদি একটা লাইন টানা হয় তাহলে সেই লাইন বরাবর ফিফথ ইন্টারকস্টাল স্পেসে V4টা লাগানো হচ্ছে। আর V3টা যেটা লাগানো হয় যেটা ছেড়ে গিয়েছিলাম সেটা হচ্ছে V2 এবং V2 মানে হচ্ছে আমাদের প্যারাস্টার্নাল বর্ডার ফোর্থ ইন্টারকস্টাল স্পেস সেইটা এবং V4 ফিফথ ইন্টারকস্টাল স্পেসের মিড ক্ল্যাভিকুলার লাইনের মাঝখানে অর্থাৎ ঠিক V2 এবং V4 এর ঠিক মাঝখানে V3 লিডটা লাগানো হয়। এবার আসছি V5 লিড। V5 লিডটা হচ্ছে আমাদের ফিফথ ইন্টারকস্টাল স্পেসের লেফট সাইডের ইন্টারকস্টাল স্পেসের হচ্ছে অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি লাইন অর্থাৎ আমাদের যে বগল আছে বা এক্সিলা আছে তার ঠিক অ্যান্টিরিয়ার মানে ঠিক এরকম জায়গা বরাবর ফিফথ ইন্টারকস্টাল স্পেস মানে ঠিক এরকম জায়গাটাই লাগানো হয় V5। আর V6 হচ্ছে ঠিক ফিফথ ইন্টারকস্টাল স্পেসের মধ্যেই কিন্তু মিড এক্সিলারি লাইন অর্থাৎ এই এক্সিলার আমাদের ঠিক মাঝখান বরাবর যে একটা লাইন টানি তাহলে সেটা যেখানে ফিফথ ইন্টারকস্টাল স্পেস সেই জায়গাটায় লাগানো হয়। তাহলে এই হলো চেস্ট লিডের পজিশন। এরপরে আসছি কালার কোড। এই যে লিডগুলো আমরা লাগাই সেগুলোর কিছু কিছু কালার কোড আছে যে কোডগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই লিডটা আমরা কোথায় কোনটা লাগাবো ইসিজি করার সময়। সাধারণত কালার কোড দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের কালার কোডিং আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন অর্থাৎ আইইসির কালার কোডিং। নর্মালি আমাদের ইন্ডিয়াতে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে কালার কোডিংটা আছে সেটা ইউজ করা কম হয়, সাধারণত ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশনের যে কালার কোডিংটা আছে সেটাই ইউজ করা হয়। তো সেই আইইসি কালার কোডিংটা এটাই হচ্ছে যে আমাদের রাইট সাইডে যে লিডটা লাগায় সেটা নর্মালি আমাদের বা রাইট আর্মে যে 12 লিড ইসিজির ক্ষেত্রে যে রাইট আর্মে এই লিডটা লাগানো হয় হ্যাঁ সেটা হচ্ছে নর্মালি রেড কালারের হয়। আর বাম হাতে যে লিডটা লাগানো হয় সেটা হচ্ছে ইয়েলো কালারের হয়। আর লেফট ফুটে যেটা অর্থাৎ লেফট পায়ে যেটা লাগানো হয় সেটা গ্রিন কালারের এবং রাইট ফুটে যেটা লাগানো হয় সেটা নিউট্রাল হয় এবং এটা ব্ল্যাক কালারের হয়ে থাকে। আমাদের ওটিতে যে ইসিজি লিড ইউজ করা হয় সেখানে এতগুলো লিড থাকে না, সেখানে মেনলি 3টে অথবা 5টা লিড থাকে। সেই 3টে লিড মেনলি হয়ে থাকে রাইট সাইডে রেড কালারের, লেফট সাইডে হচ্ছে ইয়েলো কালারের এবং ঠিক কোমরের উপরটায় পিছন দিকে যেটা লাগানো হয় সেটা গ্রিন কালারের। এই হলো কালার কোডিং। আরও যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের কালার কোডিং আছে সেটা তোমাদের নোটে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। অনেক মনিটরিংয়ের সময় বা যখন আইসিইউতে মনিটরিং করা হয় সেক্ষেত্রে ওই লিডগুলো ইউজ করা হয়, সেগুলো কালার কোডিং একটু আলাদা হয়। আচ্ছা, এবার আসছি কোথায় কোথায় আমরা ইসিজি মনিটরিং করবো, ইসিজি মনিটরিংয়ের কী প্রয়োজনীয়তা। ঠিক আছে, ইন্ডিকেশান।
Now, electrocardiogram is most important signal tool for the diagnosis of arrhythmia. অর্থাৎ আমাদের হার্টের কোনো যদি ছন্দ পতন হয় বা হার্ট রেট যদি ঠিকমতো না হয়, ইরেগুলার হার্ট রেট হয়, সেটা আমাদেরকে ডিনোট করার জন্য বা সেটা আমাদেরকে ডায়াগনোসিস করার জন্য ইসিজির প্রয়োজন হয়। আচ্ছা, এটা হচ্ছে কার্ডিয়াক ফাংশন যেগুলো আছে, যেরকম হার্ট রেট, রিদম, হ্যাঁ, এবং এক্সিস, হার্টের যে এক্সিস আছে সেইগুলো ডিনোট করার জন্য বা সেগুলো জানতে আমাদের ইসিজির প্রয়োজন হয়। তাছাড়া যদি হার্টের কোনো ব্লক থাকে, হার্টের মাসেলের যদি কোনো জায়গায় ইনফ্রাকশন হয়ে যায়, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় বা ইস্কেমিয়া হয়, অর্থাৎ হার্টের ভেসেলে যদি কোনো সময় ব্লাড সংক্রমিত না হয়, তার ফলে হার্টের যে অ্যাবনর্মালিটি সৃষ্টি হয় সেটা আমরা ইসিজি থেকে জানতে পারি। বা হার্ট কোনো সময় যদি বড় হয়ে যায় বা হাইপারট্রফি বলে যেটাকে, সেটা হয়ে গেলেও আমরা ইসিজি থেকে আমরা জানতে পারি। অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, যেরকম পটাশিয়াম বেড়ে যেতে পারে, পটাশিয়াম কমে যেতে পারে বা ক্যালসিয়াম কমা হতে পারে, সেগুলো আমরা ইসিজি থেকে জানতে পারি। তাছাড়া কার্ডিয়াক ফাংশন, তার হার্ট কতটা ভালো কাজ করছে, নর্মাল আছে না অ্যাবনর্মাল আছে, সেগুলো আমরা জানতে পারি। তাছাড়া কোনো করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ হার্টের মধ্যে যে ভেসেলগুলো আছে, আর্টারিগুলোর ভেসেল আছে, সেখানে যদি কোনো ব্লক থাকে তাহলে সেটা আমরা এই ইসিজি থেকে জানতে পারি। বা এই এসএ নোড বা এভি নোডের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে বা হার্টের যে কন্ট্রাক্টিভিটি, সেইটার যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে আমরা ইসিজি থেকে জানতে পারি। সেগুলোকে সাধারণত হার্ট ব্লক বলা হয় বা ফার্স্ট যেটাকে পেসমেকার বসাতে হয়। সেক্ষেত্রে সেটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা পেসমেকার বসাতে হয়। অনেকে ঘুরিয়ে ফেলে যে পেসমেকার আর হার্ট অ্যাটাক দুটো কিন্তু আলাদা জিনিস। হার্ট অ্যাটাক যেটা হয় সেটা সাধারণত হার্টের মাসেলে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেখানে বাধা পায়, এর ফলে হার্টের যে মাসেল আছে সেখানে ব্লাড না পৌঁছানোর জন্য সেই মাসেল মানে ঠিকমতো কাজ করতে পারে না বা অক্সিজেন পায় না বলে সে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, এর ফলে হার্ট দুর্বল হয়ে যায়। সেটাকে আমরা সাধারণত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক বলে থাকি। আর যে হার্ট ব্লক যেটা বলা হয় সেটা নর্মালি এই কারেন্ট যে ইম্পালসগুলো যাচ্ছে এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডিল অফ হিজ থেকে লেফট বান্ডিল ব্রাঞ্চ, রাইট বান্ডিল ব্রাঞ্চ এবং পার্কিনজি ফাইবার, এই যে পুরো সিস্টেমটা, এইটার মধ্যে কোথাও যদি ব্রেকআপ হয় বা কোনো সময় যদি হার্টে কারেন্ট যদি না পৌঁছায় মাসেলে, সেটা যদি কখনো হয়ে থাকে সেটাকে আমরা হার্ট ব্লক বলে থাকি। সেক্ষেত্রে পেসমেকারের প্রয়োজন হয়। আর হার্ট অ্যাটাক হলে সাধারণত অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারি প্রয়োজন হয়। এরপরে আসছি যে অনেক সময় আমাদের ইসিজি করতে গেলে অনেক অ্যাবনর্মালিটি সৃষ্টি হয়, অর্থাৎ ঠিকঠাক ইসিজি আসে না বা ভুল ইসিজি আসে। সেটা কেন হয় সেগুলো একটু জানবো। কেন হয়? কারণ পেশেন্ট যদি যখন ইসিজি হচ্ছে তখন যদি পেশেন্ট নড়াচড়া করে বা সে যদি হাত পা নাড়তে থাকে, সেক্ষেত্রে ইসিজি অ্যাবনর্মাল আসতে পারে। আচ্ছা, যে সকল ইসিজির ইলেকট্রোডগুলো লাগানো হয়ে থাকে সেইগুলো যদি ঠিকমতো সেখানে না লাগে, অর্থাৎ লুজ হয়ে যায় বা সেখানে যদি জেলি না দেওয়া হয়, তাতে স্কিনের সঙ্গে ভালো কন্ট্যাক্ট যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের ইসিজি ভালো আসবে না বা অ্যাবনর্মাল আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, পেশেন্ট যদি কোনো অর্নামেন্ট যেরকম মেটালিক কিছু যদি পড়ে থাকে, সেক্ষেত্রে ইসিজি অন্যরকম আসতে পারে বা প্রবলেম আসতে পারে। হ্যাঁ, বা ইসিজির যে কেবিলগুলো লাগানো আছে সেখানে যদি কোনো ব্রেকেজ হয়, সেক্ষেত্রে ইসিজি অ্যাবনর্মাল আসতে পারে। বা ইসিজি হওয়ার সময় যদি কেউ পেশেন্টকে টাচ করে থাকে, তাতেও ইসিজি অ্যাবনর্মাল আসতে পারে। এরপরে আসছি আমরা এই